পশ্চিম আকাশে গোধূলির শেষ রক্তিমাভা মিলিয়ে গিয়েছে। সন্ধ্যার আগমন ঘটেছে। বিকালের মেঘলা আকাশ কেটে গিয়ে এক শান্ত স্নিগ্ধতা চারপাশকে ঘিরে ধরেছে। বাগানের গাছের পাতাগুলো থেকে টুপ ট্রাপ করে ঝরে পড়া বৃষ্টির শেষ জলবিন্দুতে সন্ধ্যার হালকা আলো লেগে জল করছে। দূর আকাশ থেকে পাখির ঝাঁক ডানায় গোধূলির আলো মেখে আপন নীড়ে ভিড়ে চলেছে। আর বাতাসে ভেসে আসছে ভেজা মাটির মন মাতানো সুবাস। খানবাড়ির সুপরিসর ড্রয়িং রুমের হালকা হলুদ আলো ঝাড়বাতির নিচে সোফায় বসে আছে বাড়ির সবাই। একটু আগে রান্নাঘর থেকে দুই চা, অনুপমা আর তাসলিমা খান ধোয়া ওঠা সুগন্ধি এলাচ চা আর মচমচে গরম পাকোড়ার প্লেট সাজিয়ে ডাইনিং রুমে নিয়ে এলেন। সোফার এক কোণে গুটিসুটি মেরে চুপচাপ বসে আছে নয়না। এ বাড়িতে এসে পৌঁছানোর পর থেকে মেয়েটা চুপচাপ হয়ে আছে। ওর চেনা চঞ্চলতা, চোখের কিশোরী সুলভ দীপ্তি যেন এক নিমিষেই কোথাও হারিয়ে গেছে। ওরা ড্রয়িং রুমে আসার পর থেকে বার কয়েক বোনকে একান্তে জিজ্ঞাসা করেছে, কি হয়েছে রে নয়না? শরীর খারাপ লাগছে? বা কেউ কিছু বলেছে? কিন্তু নয়না প্রতিবারই কেবল জোর করে ঠোঁটের কোণে একটু ম্লান হাসি ফুটিয়ে মাথা নেড়ে বলেছে, না রে আপু, কিছু হয়নি, এমনি একটু টায়ার্ড লাগছে। নয়নার এমন অতিরিক্ত গুটিয়ে থাকা আর কিছু না বলার জেদ দেখে ওরাও আর বেশি খাটায়নি। ও ভেবেছে হুট করে নিজের শহর আর বাবাকে ছেড়ে এত দূর চলে আসাতে হয়তো মেয়েটার মন খারাপ। তাই সে আর কিছু জিজ্ঞেস না করে নয়নাকে নিজের মতো একটু সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাবিহা আর তালহা চায়ের কাপে চুমুক দিতে দিতে টুকটাক বিজনেসের কথা বলছিল। আফজাল খান একবার নয়নার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, নয়না, চাটা গরম থাকতে থাকতে খেয়ে নাও, শরীরে আর মন দুটোই চনমনে হয়ে উঠবে। নয়না মুচকি হেসে বলল, জি। আরিশ এখনো বাসায় ফেরেনি। গত কিছুদিন অরার ভয়ানক ট্রমা হসপিটালের চক্কর আর অরাকে 24 ঘন্টা নিজের চোখের সামনে আগলে রাখার কারণে আরিশ বিজনেসের বহু জরুরি কাজ আর আন্তর্জাতিক মিটিংগুলো ঠিকমতো অ্যাটেন্ড করতে পারেনি। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো বিশাল সাম্রাজ্যের সুনাম বজায় রাখতে এখন তাই ওর উপর কাজের পাহাড় জমেছে। ব্যস্ততার সমুদ্রে ডুব দিয়ে আরিশ এখন অফিসের ডেস্কে ফাইল আর ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে একের পর এক ডিল ফাইনাল করে চলেছে। চায়ের কাপ থেকে ধোয়া গড়ার গতি কমে এসেছে। সেই সাথে ড্রয়িং রুমের মৃদু গুঞ্জনটাও কেমন যেন নয়নার কানের পাশ দিয়ে ঝাপসা হয়ে বেরিয়ে যাচ্ছে। নয়না সোফার কুশনটা আলতো করে চেপে ধরে নিজের ভেতরের অস্থিরতাটুকুকে শান্ত করার চেষ্টা করলো। যতই সময় যাচ্ছে ওর ভেতরের অবুঝ কিশোরী মনটা ততটাই এক কঠিন বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়াচ্ছে। ও খুব ভালো করেই জানে আর কেঁদে বা মুখ ভার করে থেকে কোনো লাভ নেই। বাবার সিদ্ধান্ত সে ইতিমধ্যেই মেনে নিয়েছে। এখন থেকে জীবনের অনেকটা সময় তাকে এই অচেনা শহরেই কাটাতে হবে। নিজের শহর, নিজের চেনা ঘর আর পলাশ সবকিছুই এখন ওর জীবন থেকে মাইলের পর মাইল দূরে। নয়না এক গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের কোণে জমতে নেওয়া জলটুকু চোখের পাতা দ্রুত ফেলে আটকে দিল। সে নিজেকে নিজে বোঝালো তাকে এখন থেকে স্বাভাবিক হতেই হবে। এভাবে মন খারাপ করে থাকলে আপুই আপু ঠিকই কোনো একটা সন্দেহ করে বসবে। আর আরিশ জিজুর তীক্ষ্ণ চোখে ফাঁকি দেওয়া তো এক প্রকার অসম্ভব। আরিশের অনেক ক্ষমতা। বাবা যদি তার সাহায্যে পলাশের কোনো ক্ষতি করায় তখন? প্রিয় মানুষটাকে সুরক্ষিত রাখতে হলে তাকে এখন শক্ত হতে হবে। এখানে এসে যখন পড়তে হয়েছে তখন ঠিকমতো পড়াশোনাটাই করতে হবে। নিজের একটা ভবিষ্যৎ গড়তে হবে, যেন একদিন নিজের পায়ে দাঁড়িয়ে সে নিজের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে পারে। পলাশ তো পলাশও তো ওকেই বলেছিল ঠিকঠাক পড়াশোনা করতে আর নিজের খেয়াল রাখতে। পলাশের শেষ কথাগুলো কে ঢাল বানিয়ে নয়না নিজের ভেঙে যাওয়া মনটাকে জোড়াতালি দিয়ে সোজা হয়ে বসলো। সে চায়ের কাপটা হাতে তুলে নিল। মুখে এক চিলতে কৃত্রিম হাসি ফুটিয়ে অনুপমার দিকে তাকিয়ে বলল, আন্টি, পাকোড়াটা বড্ড মুচমুচে হয়েছে, মাও ঠিক এমন করে বানাতো। নয়নার মুখে হুট করে এমন স্বাভাবিক কথার চওড়া হাসি দেখে ওরা মনে মনে বেশ স্বস্তি পেল। অনুপমা মুচকি হাসলেন। ওরা নয়নার মাথায় আলতো করে ছুঁয়ে বলল, তাহলে আরেকটা নে, তুই তো বিকেলের পর থেকে কিছুই মুখে দিসনি।
নয়না মাথা নেড়ে প্লেট থেকে আরেকটা পাকোড়া তুলে নিল। বাইরে থেকে ওকে এখন একদম শান্ত স্বাভাবিক আর 10টা সাধারণ মেয়ের মতোই দেখাচ্ছে, কিন্তু ওর বুকের বাম পাশে যে তীব্র এক বিচ্ছেদের ঝড় বয়ে চলেছে সেটা কেউ বুঝতে পারলো না। ঘুমিয়ে গেছো পাখি? চোখে একরাশ গভীর ঘুম অড়ার, তবুও কানের খুব কাছে আরিশের কণ্ঠস্বর ভেসে আসতে ও বিছানায় সামান্য নড়ে চড়ে উঠল। কিন্তু ঘুমের ঘোরটা এতটাই তীব্র ছিল যে চোখ দুটো পুরোপুরি মেলতে পারলো না ও। আরিশ কোটের বোতামগুলো আলগা করে বড্ড কষ্ট করে নিজের ভেতরের সবটুকু ধৈর্য ধরে বিছানার পাশে দাঁড়িয়ে আছে, ওর আদরের পাখিটা কখন নিজে থেকে চোখ মেলবে সেই আশায়। ঘড়িতে রাত 11টা বেজেছে সবে, এর মধ্যে মেয়েটা এভাবে অঘোরে ঘুমিয়ে গেছে। এমনকি রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করেনিও। আজকে একটা জরুরি বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং আর কিছু পেপার ওয়ার্কের কড়া চাপ থাকাতে আরিশের ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আর আরিশ বাড়ি ফেরার আগে ওরা কোনো দিন ডাইনিং টেবিলে যায় না, এটা এখন বাড়ির সবাই জানে। অরার এমন ক্লান্ত অবস্থা দেখে আরিশ একবার ওর মুখে কোনো ডাকাডাকি করলো না। ও আলতো করে খাটে বসে অরার উপর ঝুঁকে পড়লো। তারপর ওর ফর্সা নরম থুতনিতে হালকা করে একটা কামড় বসালো। তাতেই কাজ হলো ম্যাজিকের মতো। থুতনিতে তপ্ত ঠোঁট আর দাঁতের তীব্র ছোঁয়া লাগাতেই তৎক্ষণাৎ লাফিয়ে শোয়া থেকে ধরপড় করে উঠে বসলো অরা। দুই হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে ও আরিশের দিকে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত গলায় বলল, আপনি কখন এলেন? আরিশ ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে অরার গালের উপর থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। গম্ভীর গলায় বলল, কিছুক্ষণ হলো। অসময়ে ঘুমালে আজ? শরীর ঠিক আছে তো পাখি? আরিশের এমন আকুলতা দেখে ওরা মুচকি হাসলো। এই ভদ্রলোক যে কত ভাবে, কত সূক্ষ্ম উপায়ে সারাক্ষণ ওর কথা ভাবে, তা ভেবে ওর মনের ভেতরটায় এক অদ্ভুত ভালোবাসায় ভরে ওঠে। ও আরিশের একটা হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলল, ঠিক আছে সব, শরীর খারাপ না, এমনি বিছানায় শুয়ে বই পড়ছিলাম, তারপর কখন যে চোখ লেগে গিয়েছিল টেরই পাইনি। শিওর? ঠিক আছো? হ্যাঁ শিওর। তাহলে ওঠো, ডিনার করতে হবে। আরিশ ওর হাতটা টেনে নিয়ে নিজের ঠোঁটের সাথে ছোঁয়ালো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে গিয়ে খাবার উপরে নিয়ে আসার ব্যবস্থা করছি। ওরা বিছানা থেকে নামতে গেল, কিন্তু আরিশ ওর কোমর জড়িয়ে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। ও উঠে দাঁড়িয়ে নিজের শার্টের হাতা দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে নিতে নিতে বলল, তোমাকে নিচে যেতে হবে না, আমি নিজেই খাবার নিয়ে আসছি। আপনি? হ্যাঁ বসুন। মিনিট 10-এর মধ্যে আরিশ বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে ধোয়া ওঠা গরম ভাত, মুরগির মাংস আর ডাল নিয়ে রুমে এলো। ওরা ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছিল। আরিশ ওকে টেনে এনে সোফায় বসালো। তারপর নিজের প্লেটে ভাত আর মাংস ভালো করে মেখে প্রথমে লুকমাটা অরার মুখের সামনে ধরলো। ওরা কিছুটা সংকোচ বোধ করে বলল, আমি নিজে খেতে পারবো তো, আপনি নিজে খান, আপনার অনেক ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। আরিশের চোখ দুটো মুহূর্তে অন্ধকার হয়ে এলো। ও কড়া গলায় বলল, মুখ খোলো হামিমবার্ড, কথার উপর কোনো কথা নয়। ওরা আর কিছু বলার সাহস পেল না, ও বাধ্য মেয়ের মতো মুখ খুলল। আরিশ নিজের হাতে প্রতিটা লোকমা ওরাকে খাইয়ে দিতে লাগলো। ওরাকে খাওয়ানো শেষ হলেও নিজেও সেই প্লেটেই বাকি খাবারটুকু খেয়ে নিল। আরিশের এমন ভালোবাসা দেখে মাঝে মধ্যে ওরার মনে হয় জীবনে অনেক ভালো কিছু করেছিল হয়তো, সেজন্য এমন জীবন সঙ্গী দান করেছেন সৃষ্টিকর্তা। খাওয়া দাওয়া শেষে আরিশ থালাবাটি গুলো ডাইনিং রুমে রেখে এলো। ঘরে ফিরে আসার পর লাইট গুলো অফ করে দিল। পুরো ঘরে এখন নীল ডিম লাইটের মায়াবী আলো ছড়িয়ে পড়েছে। এরপর আরিশ বিছানায় এসে অরাকে একটানে নিজের শক্ত বুকের ভেতর টেনে নিল। ওর পিঠের উপর নিজের চওড়া হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ও অরার কানের লতিতে মুখ ঘুষে ফিসফিস করে বলল, সারা দিন এই পাখিটাকে না দেখলে আমার দম আটকে আসে। শুধু কাছে পেয়েছি, এখন কাছে পেয়েছি, শুধু শান্তি। চুপচাপ ঘুমাবো এবার। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। সেও আরিশের বুকে রুমে নিজের দু হাত দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। বাইরের রাতের নিস্তব্ধতার মাঝে দুই হৃদয়ের ধকধকানি যেন এক সুরে মিশে গেল। আর কিছুক্ষণের মধ্যেই আরিশের বাহুডোরে বন্দী হয়ে ওরা আবার এক পরম শান্তির ঘুমে তলিয়ে গেল। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা থেকে খসে গেছে বেশ কয়েকটি মাস। সময় তার নিজস্ব নিয়মের বহমান। আর সেই সময়ের হাত ধরে খানবাড়ির ভেতরের দিনলিপিগুলোতে এসেছে বেশ কিছুটা পরিবর্তন। এর মধ্যে অরার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার ধকল কাটিয়ে ওরা এখন অনেকটাই ফুরফুরে মেজাজে আছে।
ওদিকে নয়না এখন আর সেই আগের মতো ঘরের কোণে গুটিসুটি মেরে থাকা বিষণ্ণ মেয়েটা নেই। সে এখন নিয়মিত ঢাকার এক নামী কলেজে যাওয়া আসা করছে। শুরুর দিকে ঢাকার এই যান্ত্রিক কোলাহল আর অচেনা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে নয়নার বেশ কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু নিজের জেদ আর পলাশের দেওয়া কথাগুলোকে আঁকড়ে ধরে কিছুটা সময় লাগলেও অবশেষে সে নিজেকে এই নতুন জীবনের সাথে মানিয়ে নিয়েছে। এখন আর আগের মতো সারাক্ষণ ওর মন খারাপ হয় না, চোখে জলও আসে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে অলস দুপুরে কিংবা মেঘলার সন্ধ্যায় বুকের ভেতরটা হুট করে কেমন যেন হু হু করে ওঠে। অবুঝ মনটা বড্ড অবাধ্য হয়ে চেনা সেই রূপসার পাড়ার পলাশের চেনা চাহনির জন্য কেমন কেমন করে। কিন্তু নয়না এখন সেই অনুভূতিগুলোকে খুব করে নিজের মনের এক গোপন কুঠুরিতে লুকিয়ে রাখতে শিখে গেছে। নয়নার এই সহজ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু খান পরিবারের প্রতিটি সদস্যের। বাড়ির বউয়ের বোন হলেও এ বাড়ির সবাই তাকে একদম নিজেদের মেয়ের মতোই আপন করে আগলে রেখেছে। অনুপমা আর তাসলিমা সকাল হতেই নয়নার পছন্দের নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখেন। সাবিয়া নিজের শত ব্যস্ততার মাঝেও নয়নার জন্য প্রায়শই কসমেটিক কিনে নিয়ে আসে। আরিশ তালহাও নয়নার প্রয়োজনের দিকে কড়া নজর রাখে। বিশেষ করে তালহা নয়নার কলেজে যাওয়া আসার নিরাপত্তা থেকে শুরু করে ওর পড়াশোনার খুঁটিনাটি সবকিছুতেই তালহার নিঃশব্দ কেয়ারিং জড়িয়ে থাকে। খান পরিবারের সবাই তাকে এতটা নিখাদ ভালোবাসা আর স্নেহে ভরিয়ে রেখেছে যে এখন আর মল্লিক ভিলার কথা মনে পড়লেও নয়নার অতটা খারাপ বা একা লাগে না, যতটা একদম শুরুতে এ বাড়িতে আসার পর হতো। ওরা ড্রয়িং রুমের সোফায় পা তুলে আরাম করে বসে একটা গল্পের বই পড়ছে। পাশে বসে নয়না মনোযোগ দিয়ে কলেজের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছে। ঠিক তখন ওই বাইরে থেকে আরিশের গাড়ির হর্ন শোনা গেল। আরিশ আজ বেশ জলদি অফিস থেকে ফিরেছে। গাড়ির আওয়াজ পেতেই নয়না খাতা কলম গুছিয়ে ওরাকে উদ্দেশ্য করে হেসে বলল, আপু, জিজু চলে এসেছে। আমি চললাম চাচির কাছে রান্নাঘরে, আজ নাকি ওনারা স্পেশাল ডেজার্ট বানাবে। বলেই নয়না বেশ চঞ্চল পায়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ওর এই স্বাভাবিক চঞ্চলতা আর মুখের মিষ্টি হাসিটার দিকে তাকিয়ে ওরা এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলল। বোনকে ভালো থাকতে দেখে ওর নিজের মনটাও বড্ড হালকা লাগছে। দরজার পাশে কলিং বেলের শব্দ শুনে ওরা সোফা থেকে উঠে গিয়ে ধীর পায়ে দরজাটা খুলে দিল। কাঠের ভারী পাল্লাটা সরিয়ে দরজার মুখে তামান্নাকে দাঁড়িয়ে থাকতে দেখে ও বেশ চমকে উঠল। ওর চোখের বিস্ময়টুকু যেন কাটছিলই না। তামান্না মিষ্টি হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর ঠিক একদম পেছনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ ছায়া, অর্থাৎ আরিশ। তামু। ওরা বিস্ময় আর আনন্দ মেশানো গলায় ডেকে উঠল। তামান্না এক মুহূর্ত সময় নষ্ট না করে ওরাকে শক্ত করে জড়িয়ে ধরল। অভিযোগের সুরে বলল, কেমন আছিস ওরা? আমাকে তো ভুলেই গেছিস একেবারে, তাই না? ওরা ওর বুকে মাথা রেখে মুচকি হাসলো। অনেকদিন পর প্রিয় বান্ধবীকে পেয়ে তার মন আনন্দে ভরে উঠেছে। তোকে কি ভুলতে পারি? তা তো জানি। এর মাঝে আরিশ ওদের দুজনকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে চলে এলো। গায়ের দামি ব্লেজারটা খুলে সোফার হাতলে রেখেও ধীরে সুস্থে সোফায় বসলো। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অরাদের দিকে। সোফায় বসে অরা আর তামান্নার মাঝে কি কি কথা হচ্ছে সেসব নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে হয়তো এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। আরিশের তপ্ত চাহনি দেখে ওরা কিছুটা অপ্রস্তুত বোধ করলো। ও তামান্নাকে জড়িয়ে ধরা থেকে নিজেকে আলগা করে নিয়ে বলল, আগে ভেতরে চল, তারপর যত খুশি কথা বলবো। ওরা কথাটা বলে তামান্নার হাত ধরে টেনে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে এলো। তারপর পেছনের দরজাটা সশব্দে আটকে দিল। ওরা সোফায় বসার পর আরিশ নিজেই শান্ত গলায় নীরবতা ভেঙে বলল, বাড়ির সামনে মেন রাস্তায় দেখলাম তামান্নাকে। রোদ আর জামের মধ্যে একাই হেঁটে আসছিল, তাই গাড়ি থামিয়ে একসাথেই নিয়ে এসেছি। ওরা আরিশের মুখে কথাটা শুনে খুব খুশি হলো। যদিও অতীতে তামান্নার কিছু আচরণে আরিশের মনে তামান্নার প্রতি তীব্র অসন্তোষ আর রাগ ছিল, তবে অরার খাতিরে সেই নিয়ে মুখে কখনো কটু কথা বলেনি আরিশ। এই ভদ্রলোক যে নিজের রাগ এভাবে নিয়ন্ত্রণ করে ওর বান্ধবীর প্রতি এতটা ভদ্রতা দেখিয়েছে, এটাই অরার কাছে অনেক। তামান্নাও আরিশের কথার পিঠে সায় দিয়ে হেসে বলল, হ্যাঁ রে, জিজু ঠিক সময় লিফটটা দিল, নয়তো এই তপ্ত দুপুরে হেঁটে আসতে আসতে আমার জানটাই কয়লা হয়ে যেত। যাক, ভালোই হয়েছে অনেকদিন পর এলি। তুই যখন এসেছিস আজকে কিন্তু এ বাড়িতেই থেকে যাবি, তামান্না। কোনো অজুহাত শুনবো না। ওরা বেশ দাবি মাখানো গলায় বলল। তামান্না অপ্রস্তুত হয়ে দুটো হাত নেড়ে বলে উঠলো, আরে না না, কি বলছিস ওরা? হুট করে এভাবে কোনো প্রিপারেশন ছাড়া থাকা যায় নাকি? পরে কখনো আসবো না হয়।
তামান্নার কথার মাঝে আরিশ সোফা থেকে নিজের দীর্ঘ শরীরটা দিয়ে নিয়ে টান টান হয়ে উঠে দাঁড়ালো। ওর গম্ভীর ব্যক্তিত্বের ছটা পুরো ড্রয়িং রুমে ছড়িয়ে পড়লো। ও সিঁড়ির দিকে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে তামান্নার দিকে না তাকিয়েই চড়া গলায় বলল, আমার বউ যখন বলেছে থাকতে, তখন আজ আর তুমি কোথাও যাবে না তামান্না। আরিশের অমন সবার সামনে প্রকাশে আমার বউ সম্বোধন করা শুনে ওরা লজ্জায় মুহূর্তের মধ্যে লাল হয়ে মাথা নিচু করে ফেললো। ওদিকে তামান্না আরিশের কথা শুনে ঠোঁট টিপে টিপে হাসতে লাগলো। ও ওরাকে কুঁয়োয় দিয়ে একটা গুঁতো মারলো। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, সেখানে উপস্থিত হলো এসে তালহা। ওর পরনে ক্যাজুয়াল শার্ট, চুলগুলো কিছুটা এলোমেলো। ড্রয়িং রুমে তামান্নাকে আবিষ্কার করতেই ওর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠলো। ততক্ষণে আরিশ সিঁড়ি বেয়ে উপরে নিজের ঘরের দিকে চলে গেছে। তালহা পকেটে দু হাত গুজে বেশ রসিয়ে রসিয়ে নাটকীয় ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আরে কাকে দেখছি? আমাদের তামান্না ভাটিয়া। কেমন আছো হে তুমি? হঠাৎ আমাদের এই গরিবের কুঠিরে কি মনে করে? তালহার রসিকতা শুনে তামান্নাও নিজের ব্যাগটা সোফায় রেখে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। সে একচিলতে বাঁকা হেসে জবাব দিল, আরে তালহা সাহেব যে, আপনার এই আলিশান গরিবের কুঠির দেখতেই তো এত দূর কষ্ট করে আসা, তা পড়াশোনা সাইডে সরিয়ে তো ডিরেক্ট বিজনেসম্যান হয়ে গেছেন শুনলাম। ভাবসাব তো পুরোই বদলে গেছে আপনার। তালহা সোফার হাতলে হেলান দিয়ে বসে হেসে ফেলল। ভাবসাব বদলাবে কেন? আমরা আগের মতোই মাটির মানুষ আছি তো। আছি, হ্যাঁ। তা বলো, চা খাবে নাকি ডিরেক্ট দুপুরের এলাহি লাঞ্চের ওয়েট করবে? আজকে কিন্তু বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে। স্পেশাল রান্নার গন্ধ তো গেট দিয়ে ঢোকার সময়ই পেয়েছি। তামান্নাও বেশ সাবলীল ভঙ্গিতে আড্ডায় তাল মেলালো। ওদের কথোপকথনের মাঝে রান্নাঘরের দিক থেকে অনুপভা খান ড্রয়িং রুমে এসে ঢুকলেন। তামান্নাকে দেখে ওনার মুখে এক চিলতে হাসি ফুটলো। তিনি এগিয়ে এসে বললেন, আরে তামান্না যে, কখন এলে? রোদ থেকে এসেছো, চোখ মুখ তো একদম শুকিয়ে গেছে। তামান্না তৎক্ষণাৎ সোফা থেকে উঠে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে ওনাকে সালাম দিল। এই তো আন্টি, জিজুর সাথেই জ্যাম এড়াতে এড়াতে চলে এলাম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি এসেছো খুব ভালো হয়েছে। আজ কিন্তু একদম কোথাও যাওয়া হবে না, আমাদের এইখানেই থাকবে। অনুপমা স্নেহে তামান্নার মাথায় হাত বুলিয়ে দিলেন। আরিশের নির্দেশের পর অনুপমার আন্তরিক আবদার শুনে তামান্না আর বলতে পারলো না। ও হেসে মাথা নেড়ে সায় দিল। তাছাড়া তার বান্ধবী যখন তাকে চায়, তাকে তো থাকতেই হবে। অনুপমা তালহার দিকে ঘুরে বললেন, তালহা, তুই তামান্নার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা শরবত বের করে দে তো। আর ওরা তুমি তামান্নাকে নিয়ে উপরে যাও, হাত মুখ ধুয়ে ও একটু ফ্রেশ হোক, ততক্ষণে শরবত দিয়ে আসবে তালহা। আচ্ছা মা। ওরা সম্মতি জানিয়ে তামান্নার হাত ধরলো। চল তামু, আমি শরবত দিতে পারবো না কাউকে। হু। তালহার কথায় ভেঙচি কাটলো তামান্না। ওরা হেসে ফেললো। আমি এসে নিয়ে নেব, আপনাকে দিতে হবে না ভাইয়া, ওরা বলল। তাহলে ফিক করে হেসে জানালো মজা করছে। সেই যাচ্ছে। তামান্না ভেঙচি কাটলো শুধু। ওরা তামান্নাকে নিয়ে সিঁড়ি বেয়ে দোতলার করিডোর ধরে এগিয়ে চললো। ও তামান্নাকে নিয়ে সোজা এসে ঢুকলো নয়নার রুমে। নয়না আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল। হুট করে ওরা আর তামান্নাকে একসাথে রুমে ঢুকতে দেখে ও ভীষণ খুশি হয়ে গেল। তামু আপু, তুমি এসেছো? নয়না চিরুনিটা টেবিলের উপর রেখে একগাল হেসে এগিয়ে এলো। তামান্না নয়নাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ রে ছোট, তোকে কতদিন দেখি না, তুই তো ঢাকায় এসে আরো বেশি কিউট হয়ে গেছিস দেখছি। আরে কই, আগের মতোই তো আছি। নয়না কিছুটা লজ্জা পেল। ওরা আলমারি থেকে একটা নতুন তোয়ালে আর তামান্নার পরার জন্য একটা আরামদায়ক সুতি সালোয়ার কামিজ বের করে বিছানায় রাখলো। তারপর তামান্নার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আজকের রাতটা তুই এই রুমে থাকবি তামু। নয়নার এই বিশাল বেডে তোরা দুই বোন মিলে গল্প করতে করতে ঘুমাবি। আশা করি অসুবিধা হবে না, গেস্ট রুমে যাওয়ার দরকার নেই। নয়না এক লাফে আনন্দের সাথে সায় দিল। হ্যাঁ আপু, একদম। তামু আপু থাকলে আমার আর একা একা লাগবে না। আজকে রাতে আমরা সারা রাত জেগে গল্প করব। তামান্না বিছানায় রাখা কাপড়গুলো হাতে নিয়ে হেসে বলল, ওকে ওকে মহারানীরা, আপনাদের কথা মতো সব হবে, ওকে। তামান্নার রসিকতায় নয়না আর ওরা দুজনেই হেসে উঠল। দেখতে দেখতে প্রায় একটা বছর কেটে গেল। এই এক বছরে কত মানুষের ভাগ্য বদলে গেছে। রূপসা নদীর উপর দিয়ে কত জল বয়ে গেছে, কিন্তু পলাশের জীবনের কঠিন বাস্তবতাটা এক চুলো বদলায়নি। সে স্থানীয় খুলনা ভার্সিটিতে একটা সাধারণ সাবজেক্টে ভর্তি হয়েছে। সকাল হতেই ভার্সিটির ক্লাস আর দুপুর গলালেই সাইকেলটা নিয়ে একবারই থেকে ও
আরেকবারে টিউশনি করিয়ে কোনো মতো নিজের পড়াশোনা আর পকেটের খরচটা চালিয়ে যাচ্ছে। নয়না ঢাকা চলে যাওয়ার পর এই দীর্ঘ একটা বছরে ওনাদের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকবারই কথা হয়েছিল, তাও খুব অল্প সময়ের জন্য। নয়না যখন সুযোগ পেত লুকিয়ে অন্য কারোর ফোন থেকে কল করত, কিন্তু ভয়ে তটস্থ হয়ে চারপাশ পাহারারত অবস্থায় ফিসফিস করে কথা বলে দুটো লাইনটা কেটে দিত। তবে একদম শেষবার যখন নয়নার সাথে ওর কথা হয়েছিল, তখন নয়না একটা আশার বাণী শুনিয়েছিল। নয়না বলেছিল ওরা তাকে প্রমিস করেছে ওর প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষাটা শেষ হলেই নয়নাকে একটা পার্সোনাল ফোন কিনে দেবে। তখন ওদের রোজ কথা হবে। নয়নার শেষ কথাটুকু মনের মণিকোঠায় গেঁথে রেখে পলাশের অশান্ত মনটা এই দীর্ঘ কয়েক মাস ধরে একটু হলেও শান্ত আছে। সে চাতক পাখির মতো নয়নার প্রথম বর্ষের পরীক্ষা শেষ হওয়ার দিন গুনছে। কিন্তু ওর আশেপাশের বন্ধু মহল ওকে একটু এতটুকুও শান্তিতে থাকতে দেয় না। চায়ের দোকানে আড্ডায় বসলে শুভ রাকিবরা এখন আগের মতো নয়নাকে ভাবি বলে সমীহ করে না, বরং পলাশকে একা পেয়ে প্রায় সে বড্ড বিচ্ছিরি ভাবে খেপায়। একদিন সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে রাকিব বাঁকা হেসে বলল, কি রে পলাশ, তুই এখনো ওই ঢাকার বাসিন্দার আশায় বসে আছিস? আজকাল যেখানে লিভ ইন আর রুম ডেট করার পরেও একটা সম্পর্ক 2 দিন টেকে না, সেখানে তোরা এই যুগে, এই আধুনিক যুগে এসে আদিকালের মতো চিঠির যুগের প্রেম করিস? একটা ফোন নাই, দেখা সাক্ষাৎ নাই, এসব ফালতু আবেগের কোনো দাম আছে? শুভ পাশ থেকে ফোরন কেটে বলল, আরে রাখতো, ঢাকা শহর হলো মায়ার নগরী, ওখানে কত রাজপুত্র ঘুরে বেড়ায়। দেখ গিয়ে মল্লিক সাহেবের মেয়ে অলরেডি ঢাকার কোনো বড় লোকের ছেলেকে ঠিকই সামলাচ্ছে, আর তুই এখানে টিউশনি করে জুতো ক্ষয় করছিস। বন্ধুদের মুখ থেকে এমন ইঙ্গিতপূর্ণ আর সস্তা কথাবার্তা শুনে পলাশের ফর্সা মুখটা অপমানে আর রাগে মুহূর্তে লাল হয়ে ওঠে। হাতের চায়ের কাপটা ভেঙে ফেলার মতো মেজাজ খারাপ হয় ওর, কিন্তু ও নিজেকে শক্ত করে ধরে রাখে। ও মনে মনে খুব ভালো করেই জানে নয়না আর যাই হোক ওকে কোনো দিন ধোকা দেবে না। ওর ভালোবাসা আর কান্নার উপর পলাশের অগাধ বিশ্বাস আছে। তাছাড়া বন্ধুদের সাথে এসব ফালতু তর্কে জড়ানোর মন মানসিক মানসিক শক্তি বা সময় এখনো পলাশের নেই। ওর জীবনের, নিজের জীবনের এই এক পাহাড় সমান সমস্যা ভর করেছে। মাস চারেক হলো বাবা স্ট্রোক করে বিছানায় পড়েছেন। ঘরের উপার্জনক্ষম মানুষটা এভাবে পঙ্গু হয়ে যাওয়ায় পুরো পরিবারের দায়িত্বটা এখন একার কাঁধে এসে পড়েছে। বাবার মুদি দোকান দেখাশোনা করা, ঘরের বাজার সদাই করা, অসুস্থ বাবার ওষুধের খরচ জোগানো আর নিজের লেখাপড়া, সবকিছু একা হাতে একা সামলাচ্ছে এই অল্প বয়সী ছেলেটা। সারাদিনের হাড়ভাঙা খাটুনি আর মানসিক চাপের পর রাতে যখন পলাশ নিজের একলা ঘরের জানালায় এসে দাঁড়ায়, তখনও রূপসা ব্রিজের উপর থেকে ভেসে আসা ঠান্ডা বাতাসের মাঝে নয়নার হাসি মুখটা খোঁজার চেষ্টা করে। নিজের এই চরম দুর্দিনেও নয়নার দেওয়া একটা ফোনের প্রমিসটুকুই যেন পলাশকে বেঁচিয়ে বেঁচে থাকার আর লড়াই করার নতুন শক্তি যোগায়। চলবে।